মব জাস্টিসের নামে একে একে কি সাংঘাতিক এক পরিহাস শুরু হয়েছে জাতির সাথে। এই প্রশ্ন করা ছাড়া আর কি জো আছে বলেন? দেখেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা প্রথম আবিষ্কার মব জাস্টিস। বলা হচ্ছে যে এই সরকারের সময় এসে মব জাস্টিস যে পরিমাণ দেখা গেছে এবং তারা যেভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ কাঁধে তুলে নিয়েছে মহান দায়িত্ব হিসেবে। সবচেয়ে বড় ট্রেজেডি হলো ধানমন্ডি 32 নম্বর। ধানমন্ডি 32 ধরেন একটা বাড়ি, এই বাড়িটাকে যেভাবে ছারখার করেছে এই মব জাস্টিস ওয়ালারা, সরকার তাকিয়ে তাকিয়ে দেখেছে। এর বাইরে এমন কোনো থানা, এমন কোনো উপজেলা, এমন কোনো জেলা আছে যেখানে এই ঘটনা ঘটেনি? আইন ও সালিশ কেন্দ্রের যে স্ট্যাটিস্টিক্স এসছে এবার, সেখানে শত শত মব জাস্টিসের ঘটনা এবং গণপিটুনিতে মানুষ হত্যার অভিযোগ। কে কে এই মব জাস্টিস চায় না? এখন এই মুহূর্তে যদি আপনি তালিকা করেন, তো তালিকায় বলা হবে যে এখন এই মব জাস্টিস চায় না। তালিকায় এবার যোগ হয়েছে তারেক রহমানের নাম। তারেক রহমান ঘোষণা দিয়েছেন স্পষ্ট, আমি তাকে দিয়েই শুরু করলাম লেটেস্ট ইনফরমেশন। বাংলাদেশ সেনাবাহিনী মব জাস্টিস চায় না, সেনাপ্রধান বারবার বলেছে। এবার এসে ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূস তিনিও মব জাস্টিস চান না, ঘোষণা দিয়েছেন না। পরিহাসটা কোথায় দেখেন? এবার সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত হয়েছে যে ঘটনাটি, সাবেক সিইসি নুরুল হুদার উপর যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় অভিযোগটা কাঁধে পড়েছে গিয়ে বিএনপির, এবং শেষ পর্যন্ত এসে চিহ্নিত হয়েছে যে যারা সেদিন নুরুল হুদাকে জুতা মেরেছে, ডিম মেরেছে, অপমান অপদস্থ করেছে, এরা হচ্ছে স্বেচ্ছাসেবক দল করে উত্তরা এলাকায়, ঢাকা উত্তরের। এবং যে মামলা হয়েছে, এই মামলাতেও ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, তারপর সেখানকার সভাপতি, তারা জড়িত। কিন্তু মেইনলি ভিডিওতে যাদেরকে দেখা গেছে, ওই যে এক ঢালি, সেই ঢালি, কাইয়ুম, হানিফ, এরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক দলের নেতা। এদেরকে পুলিশ ধরলো না, ধরতে পারলো না, পুলিশ ধরতে পারলো না। এবং শেষ পর্যন্ত গিয়ে সেনাবাহিনী ধরলো কেবলমাত্র একজনকে, সে হানিফ, কাইয়ুম, ঢালি, এবং প্রধানত ঢালি জুতা দিয়ে সিইসি নুরুল হুদার, সাবেক সিইসি নুরুল হুদার গালে বাড়ি দিয়েছে, কলাও ধরেছিল, এবং অপমান অপদস্থে হানিফ, কাইয়ুমেরা জড়িত ছিল। ভিডিও পরিষ্কার, সারা ওয়ার্ল্ডে ভিডিও ছড়িয়ে গেছে, এবং এই ভিডিও কেউ মিথ্যা বানানো এরকম কোনো অভিযোগ নেই। অ্যারেস্টের একদিনের মাথায় এই তিনজন জামিন পেয়েছেন, এবং জামিন পেয়েছেন কোন মুহূর্তে? সরকার বলছে এদের বিচার হবে, সরকার শক্তভাবে বলছে বিচার হবে। বিএনপি মানে না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে যে তারা মব জাস্টিস মানে না, মব জাস্টিসের পক্ষে না। স্থায়ী কমিটির নেতারা আগেও রিয়াকশন দিয়েছেন। তারেক রহমান, আমি যেদিন কথা বলছি 25 জুন 2025-এ, সেদিন বলেছেন যে এই মব জাস্টিস একটা হিংস্র বর্বরতা, মানবতার জন্য সেটা একটা হিংস্র পরিস্থিতি তৈরি করেছে মব জাস্টিস। আচ্ছা, এত কিছুর পরেও এই লোকগুলা যখন জামিন পেয়ে বের হয়ে যাচ্ছেন, এবং এদের মধ্যে থেকেই একজন দেখেন নাই বুক ফাটিয়ে বলেছিল তার, সে পুলিশ মেরেছে, সে ধানমন্ডি 32 ভেঙেছে, সে সিইসি নুরুল হুদাকে পিটিয়েছে, হেনস্থা করেছে, পারলে মব জাস্টিস হিসেবে তাকে ধরতে। কি তার যোগ্যতা? যোগ্যতা হইল যে জুলাইয়ের আন্দোলনে তার একটা চোখ নষ্ট হয়েছে, এই ক্ষোভে সে এখন যারে পাবে তারই মারবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো এইসবের মধ্যে দিয়ে এই যে সেনাবাহিনী বলল, এবং সেনাবাহিনী একজনকে অ্যারেস্ট করে পুলিশের হাতেও দিল, কি হলো? 2 দিন পরে ডাল ভাত খেয়ে তারা চলে আসলো। আদালতে কি বলা হয়েছে জানেন? এই আসামিরা, এবং মানে এক হানিফকে তো অ্যারেস্ট করেছিল, আর কাইয়ুম আর হচ্ছে আপনার ঢালি, মেইন ঢালি, তারা দুজন গিয়ে আদালতে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করার পরে তাদের বিজ্ঞ আইনজীবী আদালতে যুক্তি তুলে ধরে বলেছে যে এরা নাকি সিইসি নুরুল হুদাকে বাঁচাতে গিয়েছিল, সেভ করতে গিয়েছিল, তারা অপরাধী না, তাদেরকে দলীয়ভাবে হেয় করার জন্য এইসব মামলায় দেওয়া হয়েছে, এবং তারা নুরুল হুদা যেন নিরাপদ থাকে সেই জন্য তারা ওখানে গিয়েছিল। বক্তৃতাগুলো আমরা শুনি নেই, আপনারা শুনেন নেই যে ভিডিও বক্তৃতায় ঢালি কি বলছিল। এই শোয়ের মধ্যে দিয়ে জামিন হয়েছে। আচ্ছা, আদালত জামিন দিয়েছে, আমরা আর কদ্দুর কি এটা নিয়ে কি প্রশ্ন তোলা আছে বলেন? কত শত শত হাজার হাজার লক্ষ মানুষের জামিন হয় না। ডকুমেন্টেড অপরাধ নাই, এটা তো ডকুমেন্টেড অপরাধ, ডকুমেন্টেড অপরাধ নাই, তারপরে জামিন হয় না। আর কিছু বললাম না। এবং এইসব করে এইটুক দেখায়, এটাই দৃষ্টান্তমূলক শাস্তি। এই মামলার কি হবে আপনারা বুঝেন, আর 2 দিন পর আমরাও হয়তো ভুলে যাব। তো এইসব করে মব জাস্টিস ঠেকাবে সেনাবাহিনী কতটা করবে? সেনাবাহিনী তো ক্লান্ত পরিশ্রান্ত, এতদিন মাসের পর মাস সামান্য কিছু লোকবল নিয়ে। সেনাপ্রধানই 21শে জুন বলেছিলেন যে তাদের লোকবল যা আছে এটা শিফটে ভাগ করে তারপরে পর্যায়ক্রমে কাজ করে তাদের পক্ষে এভাবে সম্ভব না সারা দেশ সামলানো, তারা ব্যারাকে ফিরে যেতে চান।
এর মধ্যে দিয়ে তারা মব জাস্টিসের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছেন, চেষ্টা করেছেন রংপুরে। কিন্তু কে শুনে কার কথা? মানে মবলারা পারলে এই মব মাস্টাররা, মবাররা, আমি বলবো মবার, এদেরকে এই মবাররা এমন ভাবে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আগামী দিনে তারেক রহমান কি পারবেন ফিরাতে? তারেক রহমান যে অনেক কিছুতে শক্ত হয়েছেন, তিনি চাঁদাবাজি বন্ধ করতে চেয়েছেন, 4000 লোককে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে, 4000 লোকের উপরে তারা খড়গ তুলেছেন। শুনে তাদের কথা? তারেক রহমানের কথা কি শুনছে? মবলারা শুনবে সামনে? এর কোনো গ্যারান্টি আছে? চাঁদাবাজি, দখলদারিত্ব তো বন্ধ করছে না। দুদিন আগেই তো, যেদিন নুরুল হুদাকে এরকম অপমান অপদস্থ করা হলো, মব করা হলো, সেদিনও নারায়ণগঞ্জে তাদের দলের দখলদারি নিয়ে 2 জন মারা গেছে। সুতরাং এই মবলারা এখন কোর্টে গিয়ে যখন একদিন বেড়ায় আসলেন, লেফট রাইট করে আসলেন, এবং এখনই কোর্টে জামিন হওয়ার আগেই যে দম্বের সাথে বলেছে আগামী দিনে এরা কি না করতে পারে। সুতরাং এই প্রক্রিয়া, এবং সরকারকে মানুষ বলছে যে একটা বিবৃতি দিয়েই মবের বিরুদ্ধে তাদের পদক্ষেপ, এটা হাস্যকর। এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। সুতরাং আমরা যতটুকু আশাবাদী হয়েছিলাম সেনাবাহিনীর অবস্থানের পর, এখন কি ততটা আশাবাদী থাকার কোনো উপায় আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।